আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। দেশে করোনা ভাইরাসে একদিনে সর্বাধিক ৬৪ জনের মৃত্যু, মোট মৃত্যুর প্রায় ২/৩ জুন মাসে। পিপিই পড়ার নিয়ম না জানায় প্রথম দিকে অনেক চিকিৎসক আক্রান্ত, দাবি স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী এমপিদের বিদেশে চিকিৎসায় নিষেধাজ্ঞা চায় বিরোধী দল। বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ না তুলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা, আরও এক মরদেহ ভেসে উঠায় নিহতের সংখ্যা ৩৪। আবার করতালিতে সম্মুখ সারির করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শন, ৭ই জুলাই আরও একবার ১ মিনিটের অবিরাম করতালি। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স রয়েছে। করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া তরুণ চিকিৎসক কাজী মোহাম্মদ সালাউদ্দিন রিজনের কথা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে ঘরে থেকে যারা কাজ করছেন তাদের জন্য পরামর্শ। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। করোনা ভাইরাসে আক্রান্তের হার একটু কম হলেও দেশে একদিনের হিসাবে সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মৃত্যু ১৮৪৭, তার মধ্যে প্রায় ২/৩ মারা গেছেন চলতি জুন মাসে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩,৬৮২ জন, পরীক্ষার তুলনায় শনাক্ত আগের দিনগুলো চেয়ে একটু কমে ১৯.৯৮%। বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। দেশে একদিনে করোনায় আক্রান্তের সর্বাধিক সংখ্যা ছিল সোমবার। পরদিন মঙ্গলবার আক্রান্তের সংখ্যা এবং শনাক্তের হার একটু কম হলেও একদিনে মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। পাশাপাশি মাস হিসেবেও সবচেয়ে বেশি মৃত্যু দেখল জুন। করোনা ভাইরাসের দেশে প্রথম মৃত্যু হয় 18ই মার্চ। ওই মাসে মোট মৃত্যু সংখ্যা ছিল 5, এপ্রিলে 163 এবং মে মাসে 482। জুন মাসের শেষ দিন এসে দেখা যাচ্ছে মঙ্গলবারের সর্বাধিক 64 জন সহ এই মাসে মোট 1197 জনের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যু 1847 জনের প্রায় 65%। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় হটলাইনে কল 1,60,222, নমুনা সংগ্রহ 18,863, পরীক্ষা 18,426, শনাক্ত 3,682, শনাক্তের হার 19.98। এ সময় মারা গেছেন 64 জন এবং সুস্থ 1,847। দেশে মোট আক্রান্ত শনাক্ত 1,45,483, তাদের মধ্যে চিকিৎসাধীন 84,012 জন, সুস্থ 59,624, মৃত্যু 1,847, কোয়ারেন্টাইনে 64,667 এবং আইসোলেশনে 15,145 জন। নমুনা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1,847 জন। করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েদের পরিচর্যা বিষয়ে আবারও পরামর্শ তুলে ধরেন ডাক্তার নাসিমা সুলতানা। বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতেও দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান যেমন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য সকল সেবা চালু আছে। গর্ভকালীন 5টি বিপদচিহ্ন জেনে রাখুন, যেমন চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা হওয়া, খিঁচুনি হওয়া, প্রসবের পূর্বে হঠাৎ রক্তপাত হওয়া, ভীষণ জ্বর হওয়া এবং প্রসব বিলম্বিত হওয়া। এগুলোর যে কোনো একটি দেখা দিলে সাথে সাথেই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে তো অবশ্যই যাবে না, ঘরে কেউ সর্দি জ্বরে আক্রান্ত হলেও তার কাছে যাবেন না গর্ভবতী মা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
এবারে স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিনে সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন OGSBর সভাপতি প্রফেসর ডাক্তার সামিনা চৌধুরী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র ছাড়া বাড়িতে সন্তান প্রসব না করতে পরামর্শ দিয়েছেন। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী না করলে মানুষের আস্থা ফিরে আসবে না বলে মনে করেন দেশের খ্যাতনামা স্ত্রী ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। এখানে আমি বলবো যে প্রত্যেক গর্ভবতী মাকে চেক আপ কমপক্ষে 4 বার সামনাসামনি চেক আপ এবং 4 বার আমরা মনে করি যে টেলিমেডিসিনের মাধ্যমে মোট 8 বার সেবা গ্রহণ করা উচিত। এছাড়া আয়রন, ফলিক অ্যাসিড বড়ি এবং ক্যালসিয়াম বড়ি নিয়মিত সেবন করতে হবে। আর খাবার দাবার তো আপনাকে অবশ্যই ভালো করে খেতে হবে। আর একটা জিনিস খুবই জরুরি যে আমরা ইদানিং লক্ষ্য করছি যে যারা বাসা বাড়িতে সন্তান প্রসবের হার অনেক বেড়ে গেছে, সেই সঙ্গে বেড়ে গেছে মা ও শিশু মৃত্যু এবং সেই সাথে জটিলতা বেড়ে গেছে। কাজেই আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে গর্ভবতী মহিলা যারাই আছেন তারা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সন্তান প্রসব করাবেন এবং স্বাস্থ্যকর্মীদের সাথে আগেই যোগাযোগ করে রাখবেন যাতে আপনাদের ফিরে আসতে না হয়। যে কারণে আমি বলবো যে স্বাস্থ্য ব্যবস্থাপনার যথেষ্ট উন্নতি করতে হবে এবং শক্তিশালী করতে হবে। তার কারণ করোনাকালীন সময়ে আমরা দেখছি যে স্বাস্থ্যকর্মীরা যথেষ্ট আক্রান্ত হয়ে যাচ্ছেন। কাজেই সব কন্টিনিউয়াস ফ্লো আমরা যেটা বলি যে PPE এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী সবসময়ের জন্য তাদেরকে সরবরাহ করতে হবে। তাহলে হয়তো আমাদের মায়েদের একটা আস্থা ফিরে আসবে হাসপাতালগুলোর প্রতি। আর এই সাথে আমি বলে রাখবো যে গর্ভবতী মা আপনি যখনই বাইরে বের হবেন অবশ্যই আপনি মাস্কটা পরে বের হবেন এবং যেসব স্বাস্থ্যবিধি মেনে চলার কথা সবসময় বলা হয় যে আপনি সেগুলো মেনে চলবেন। বাজেট পাশের দিন বিরোধী দলের পক্ষ থেকে সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, প্রথম দিকে ডাক্তার নার্সরা বেশি আক্রান্ত হয়েছেন কারণ তারা ঠিকমতো PPE পরতে জানতেন না। বিরোধী দল বলেছে সরকারের ঊর্ধ্বতনরা বিদেশে চিকিৎসা করায় বলে স্বাস্থ্য খাতের উন্নতি হয় না, কাজে অতি জরুরি না হলে বিদেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপে প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়েছেন তারা। রিজুনি আজও রিপোর্ট। অর্থ বিল 2020 সংসদে স্থগিত আকারে সোমবার সংসদে পাশ হয়েছে অর্থ বিল 2020। কালো টাকা শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে লক ইন পিরিয়ড কমানো ছাড়া বড় কোনো পরিবর্তন হয় নাই অর্থ বিলে। রীতি মেনে 30 জুন অর্থবছরের শেষ দিনে বাজেট পাশ করিয়ে নেয়ার তাড়া অর্থমন্ত্রীর। তাই অধিবেশন শুরু থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি ও বরাদ্দের দাবি উত্থাপন এবং ছাঁটাই প্রস্তাব। একে একে সরকারের 59টি দপ্তর ও বিভাগের জন্য নতুন অর্থবছরে কত অর্থ দরকার সেই দাবি তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। নতুন অর্থবছরে বাজেট পাশের আগে বিরোধী দলের কয়েকজন সদস্য কয়েকটি মন্ত্রণালয়কে কোনো অর্থ বরাদ্দ না দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। এই স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনা কার্টুনে পরিণত হয়েছে, এই টিয়া পাখি দ্বারা চলতেছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে উনাকে অন্য কোনো দায়িত্ব দিয়ে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছে হস্তান্তর করার জন্য, এটা মানুষ, আমার এলাকার মানুষ বলছে। স্পিকার, খুব দুঃখের বিষয়, যারই যখন সাবেক স্বাস্থ্যমন্ত্রী হোক, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যারই হোক, আমাদেরকে ও সকলে সিএম এসে সরকারি হাসপাতালে কোনো চিকিৎসার সুযোগ নেই। আমার মনে হয় মাননীয় স্পিকার, আমি আপনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা নির্দেশনা দেন যে কোনো MP, মন্ত্রী, সরকারি কর্মকর্তা তারা সরকারি হাসপাতাল চিকিৎসা করবে বাধ্যতামূলকভাবে। জরুরি প্রয়োজন না হলে বিদেশে যাবে না। তাহলে আমার মনে হয় যে এটা ডেভেলপমেন্ট হবে। ICU নিয়েও অনেক কথা হয়েছে যে আমাদের ভেন্টিলেটর লাগবে, এটা নিয়ে বিরাট হইচই, কিন্তু দেখা গেল ভেন্টিলেটরের কোনো প্রয়োজনই নাই। ভেন্টিলেটরে যারা গেছে প্রায় সকলেই মৃত্যুবরণ করেছে। আমাদের ভেন্টিলেটর 400 আছে, তার মধ্যে 50টাও ব্যবহার হয়নি, 350ই খালি পড়ে আছে। কারণ লোকে জানতো না তখন। ডাক্তার নার্স আক্রান্ত হয়েছে প্রথমে কারণ তারা PPE কিভাবে খুলতে হবে, পড়তে হবে এই বিষয়টি জানা ছিল না। তাদেরকে আমরা ট্রেন করেছি, তারপরে এই আক্রান্তর হার কমে গেছে। এরপরই নতুন অর্থবছরের টাকা খরচের বিষয়ে নির্দিষ্টকরণ বিল 2020 সংসদে তোলেন অর্থমন্ত্রী। আমি আহমদ মুস্তফা কামাল অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2021 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল, নির্দিষ্টকরণ বিল 2020 এই মহান সংসদে পাশ করা হোক।
ছাঁটাই প্রস্তাবের কোনোটাই ধোপে টেকে নাই। কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায় শেষমেশ। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2020 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। সরকার দলীয় সংসদ সদস্যরা সংখ্যাগরিষ্ঠ, কাজেই জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল 2020 সর্বসম্মতভাবে পাশের মধ্য দিয়ে পাশ হয়ে গেল আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত 5,68,000 কোটি টাকার বাজেট। অর্থবছরের প্রথম দিন 1 জুলাই থেকে বাস্তবায়ন শুরু হবে নতুন বাজেট। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার একটি ভিন্ন প্রসঙ্গ। নৌ দুর্ঘটনার 29 ঘন্টা পর নিমজ্জিত লঞ্চ মর্নিং বার্ড উদ্ধার না করেই কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে BIWTA। লঞ্চের ভেতর থেকে ডুবুরিরা আরও একটি মরদেহ উদ্ধার করায় এবং একজনের মরদেহ ভেসে উঠায় নিহতের সংখ্যা 34 জনে দাঁড়িয়েছে। রিপোর্ট এনামুল কবির রূপমের। অনিবার্য কারণে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসতে না পারায় 5 ঘন্টা বিরতি দিয়ে সকাল 10:30টার দিকে টাগবোট দিয়ে নিমজ্জিত লঞ্চটি টেনে তোলার চেষ্টা করে BIWTA ও ফায়ার সার্ভিস। 2 ঘন্টা চেষ্টার পর উপরের দিকে জাগানো সম্ভব হয় লঞ্চটিকে। সে সময় BIWTA এর প্রকৌশলীরা নিমজ্জিত লঞ্চটি ঘাটের কাছে টেনে নিয়ে আসেন। কারণ এয়ার লিফটিং ব্যাগের মাধ্যমে লঞ্চটাকে একটু লিফট করা হয়েছে, একটু ভাসানো হয়েছে এবং এই উদ্ধারকারী জাহাজ দ্বারা এখানে একটু স্টেবল করা হয়েছে। আর এখান থেকে কিনারে থেকে কিন্তু এটা উইংসের মাধ্যমে এটা টেনে টেনে অনেকটা কাছে নিয়ে গেছে। আর মূল কাজটাই কিন্তু এখন BIWTA এটা করছে এবং আমরা সর্বাত্মক সহায়তা আমরা দিচ্ছি। বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনার 13 ঘন্টা পর একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ফায়ার সার্ভিস বলছে ডুবুরিরা আগেই এ ধরনের আভাস পেয়েছিলেন। ওরা প্রথম অবস্থায় মনে করেছিল কোনো হয়তো যন্ত্র কোনো কিছু এটা হতে পারে, ওগুলো হয়তো এটা তার কিছু শব্দ হতে পারে, এরকম একটা মনোভাব ছিল আর কি তাদের। উল্টে যাওয়ার পরে সম্ভবত আমরা মনে করছি যে সেখানে অক্সিজেন ছিল, বেঁচে থাকার মতো অক্সিজেন ছিল। দুপুরের দিকে নিমজ্জিত লঞ্চ থেকে আরও একজন পুরুষ যাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এর কিছু পরে দুপুর 2:30টার দিকে উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়। মূল লক্ষ্য ছিল যাতে আমরা মরদেহগুলো সব উদ্ধার করতে পারি লঞ্চের মধ্যে আটকা পড়া, যেহেতু আমরা সেটা আর খুঁজে পাইনি এবং লঞ্চটাকে আমরা একটা নিরাপদ স্থানে নিয়ে যেতে পেরেছি, পুলিশের কাছে হস্তান্তর করতে পেরেছি, তাই আমাদের মূল যে উদ্দেশ্য ছিল উদ্ধার অভিযানের তা শেষ হয়ে গেল। দুর্ঘটনা কবলিত দুটি লঞ্চকে মামলার আলামত হিসেবে জব্দ করেছে নৌ পুলিশ। ময়ূর 2 লঞ্চের মালিক ও 5 চালক সহ 6 জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। দুর্ঘটনা কবলিত লঞ্চ দুটির কোনোটাতেই যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট ছিল না। মালিক চালকদের অসচেতনতার কারণে বারবার ঘটে নৌ দুর্ঘটনা, দীর্ঘ হয় লাশের মিছিল। দুর্ঘটনার পরপরই গঠন করা হয় তদন্ত কমিটি, বলা হয় দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই তদন্ত কমিটি আর কখনোই আলোর মুখ দেখে না। এ কারণেই সাহসী হয়ে ওঠে অদক্ষ চালকরা, আর তাদের কারণেই বারবার ঘটে নৌযান দুর্ঘটনা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তদের সেবায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য 1 মাসে খরচ হয়েছে 14 কোটি টাকা। ডাক্তার, নার্স এবং নিরাপত্তা রক্ষীদের থাকা, খাওয়া ও যাতায়াত বাবদ এ টাকা খরচ হয়েছে। এ নিয়ে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বিস্তারিত নীলাদ্রি শেখরের রিপোর্টে। দেশে করোনা ভাইরাস সংক্রমণের পর গত 2রা মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট এবং পরবর্তীতে ডিএমসি 2-কে কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়। জানা গেছে, করোনা রোগীদের জন্য নির্ধারিত 800 বেডের বিপরীতে প্রতি মাসে 510 জন ডাক্তার, 636 জন নার্স, 456 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী, 76 জন টেকনোলজিস্ট এবং 216 জন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করেছে। অন্যান্য ক্ষেত্রে আরও দায়িত্ব পালন করেছে 382 জন। ঢাকা মেডিকেলের সঙ্গে যোগ হয়েছিল রেলওয়ে হাসপাতালের ডাক্তার, নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ 74 জন। এই স্বাস্থ্যকর্মীদের জন্য 6,000 টাকা থেকে শুরু করে হোটেল ব্যয় প্রতিদিন ধরা হয়েছে সর্বনিম্ন 550 টাকা। সেই হিসাবে 2350 জনের থাকা ও 3 বেলা খাওয়ার জন্য বিল এসেছে 13,64,75,000
25,937 টাকা। এছাড়াও তাদের বিভিন্ন হোটেল থেকে আনা নেওয়ার পরিবহন খরচ এসেছে 46,98,870 টাকা। কথাটি বারবার আসছে যে 20 কোটি টাকা খরচ হয়েছে, এটি আসলে একটি প্রজেকশন। আমরা আরও প্রায় 20-25 দিন আগে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা পজিশন দিয়েছিলাম যে আমরা যদি 2 মাস চলতে চাই তাহলে আমাদের প্রায় 20 কোটি টাকার মতো আমাদের লাগবে। সেখানে আমরা দেখেছি যে প্রায় 13 কোটি টাকার মতো আমাদের আসছে সব কিছু মিলে, থাকা খাওয়া এবং আমাদের এখানে সহ রেলওয়ে হাসপাতাল সহ আমাদের যে ট্রান্সপোর্টেশন। কোভিডে দায়িত্ব পালন করা স্বাস্থ্যকর্মীদের এ ব্যয়ে কোনো ধরনের অনিয়ম হয়নি বলে দাবি পরিচালকের। যিনি বলেছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা শুধু 20 কোটি টাকা খাবার খেয়ে তারা ব্যয় করেছে, বিল দিয়েছে, অথবা একটি ডিমের দাম 13,000 এরকম বলেছে। আমার অবস্থানকালে কোনো রকম যদি প্রমাণ করার সুযোগ থাকে যেখানে কোনো রকম অনিয়ম হয়েছে, সেটার বিচারের জন্য আমি সবসময় এটা ফেস করতে আমি রেডি রয়েছি। তবে বিরাট অঙ্কের এই ব্যয় নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খতিয়ে দেখতে বলেছেন সংশ্লিষ্টদের। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মান জানাতে 1 মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালিত হয়েছে। সংকটময় সময়ে জীবন বাজি রেখে কাজ করা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সাংবাদিক সহ সবার প্রতি করতালির মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছে দেশবাসী। 7 জুলাই বিকাল 4টায় আবারও 1 মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন করা হবে। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শৌমিক আহমেদ। আমরাও জানি মানুষকে সম্মান জানাতে আমরাই বাংলাদেশ প্রতিবাদে প্রতি মঙ্গলবার বিকেল 4টায় 1 মিনিটের অবিরাম করতালির মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মান জানানো হচ্ছে। এবারের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে অংশ নিয়েছে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ইন্ডাস্ট্রিয়াল এলাকার ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের বিভিন্ন ইউনিটের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দেশের রপ্তানি লক্ষ্য ধরে রাখতে কাজ করে যাচ্ছেন এই যোদ্ধারা। আমাদের এমপ্লয়িরা আজকে স্বতঃস্ফূর্ততার সাথে কাজগুলো আমাদের পরিচালনা করছেন। এটা শুধুমাত্র কোম্পানির বিজনেস পার্সপেক্টিভে না, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। হোল হার্টেডলি আমাদের দেশের স্বার্থে সর্বাত্মক প্রচেষ্টা আমাদের চালিয়ে যাওয়া উচিত। এতে করে আমাদের গ্লোবাল মার্কেটে আমাদের এক্সিস্টেন্সটা আমাদের ধরে রাখতে পারবো। 1 মিনিটের অবিরাম করতালির মাধ্যমে করোনা যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির উদ্যোক্তা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, মতিঝিল সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও একদল ফেসবুক ব্যবহারকারী। আমরা আবারও করতালির মাধ্যমে সম্মুখ সারির যারা যোদ্ধা তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করলাম, যারা নিরলসভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্ন পেশার মাধ্যমে। তাদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, র্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যারা আছেন সবাই কিন্তু নানাভাবে নানা কাজ করে যাচ্ছেন আমাদের সুরক্ষা দেওয়ার জন্য। এর মাঝে অনেকেই আছেন যাদের নাম আমরা হয়তো জানিও না, তারাও কিন্তু কাজ করছেন নীরবে। সব মিলিয়ে এই সুরক্ষার জন্য অনেকেই কাজ করছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় থাকবে। আমরা দেশবাসী কিন্তু আবারও আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবো আগামী 7 জুলাই বিকেল 4টায় মঙ্গলবারে। আপনারা সবাই আমাদের শ্রদ্ধার পাত্র, আমাদের ভালোবাসার পাত্র। আপনাদের জন্য আমাদের এই অভিনন্দন করতালির মাধ্যমে অব্যাহত থাকবে। রাজধানী ও আশপাশের এলাকা থেকে করোনা যোদ্ধাদের সম্মান জানাতে 1 মিনিটের অবিরাম করতালিতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। দিনাজপুরের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে অংশ নেন সামাজিক সংগঠন, বিশিষ্টজন ও পেশাজীবীরা। খুলনায় করতালিতে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন। নীরবে নিভৃতে সামনের সারিতে কেউ পিছনের সারিতে নেতৃত্ব দিয়ে জীবন উৎসর্গ করেছে। কাজে আমি তাদের এই উৎসর্গের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিভাগীয় প্রশাসন থেকে আমরা এই আয়োজন করেছি এবং আমাদের খুলনা জেলা প্রশাসনও আমাদের সাথে সংযুক্ত হয়েছে এই আয়োজনে।
পঞ্চগড়ে 1 মিনিটের অবিরাম করতালির আয়োজন করে জেলা পরিষদ। সকলে যারা কাজ করেছেন মাঠ পর্যায়ে এবং আমরা করোনা যোদ্ধাদের সাথে আছি, আমরা তাদের সাথে থেকেই করোনা মোকাবেলা করব ইনশাআল্লাহ। শরীয়তপুর জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ও শরীয়তপুর হাসপাতাল সংলগ্ন ঔষধ ব্যবসায়ী সমিতি করতালি কর্মসূচি পালন করে। মহামারী করোনায় সম্মুখ যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে 1 মিনিটের অবিরাম করতালিতে অংশ নিয়েছে প্রকৌশলী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। রাজশাহীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন করোনা যোদ্ধাদের সম্মান জানাতে। চাঁদপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে বিকেল 4টা 1 মিনিটে অবিরাম করতালি কর্মসূচি পালিত হয়েছে। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। তরুণ চিকিৎসক কাজী মোহাম্মদ সালাউদ্দিন রিজন কাজ করছেন করোনা বিশেষায়িত কর্মীটোলা জেনারেল হাসপাতালে। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি করোনা জয় করতে নানাভাবে মানুষকে সাহস যুগিয়ে চলেছেন তিনি। হাসপাতালের বাইরেও এলাকার মানুষদের প্রতিদিন তিনি সেবা দিচ্ছেন। তরুণ এই চিকিৎসকের কথা জানাচ্ছেন মোরসালিন বাবলা। কাজী মোহাম্মদ সালাউদ্দিন রিজনের জন্ম টঙ্গীর মাসিমপুরে 1982 সালে। ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ থেকে পাশ করার পর বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2010 সালে যোগ দেন জামালপুরের ইসলামপুর হেলথ কমপ্লেক্সে। 2018 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে এনেস্থেশিয়ায় ডিপ্লোমা সম্পন্ন করেন মোহাম্মদ সালাউদ্দিন। করোনা পরিস্থিতির অবনতি ঘটলে বিশেষায়িত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগে কাজ শুরু করেন তিনি। আইসিইউতে যেহেতু কাজ করি আমি, সেই ক্ষেত্রে আইসিইউর যে ক্রিটিক্যাল পেশেন্টগুলো আসে, এই ক্রিটিক্যাল পেশেন্টগুলির সাথে আসলে লোকজন থাকে না, তো ওইখানে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আমাদেরকেই সবসময় পাশে থেকে মনিটরিং করতে হয়। কিছু কিছু পেশেন্ট তাদের মনের আশা থাকে যে এটা খাবো এটা খাবো এটা খাবো, রোগীর লোকজনকে বলে দেই এটা নিয়ে আসেন, তখন আমরা নিজেরাই খাওয়াই দিই। ইনকেস কোনো পেশেন্ট অনেক বেশি খারাপ হয়ে যায় ক্রিটিক্যাল, যদি তাদেরকে লাইফ সাপোর্ট দিলে ইমপ্রুভ হবে আমরা মনে করি, বা কোনো কোমরবিড কন্ডিশন নাই, তাদের ক্ষেত্রে আমরা ইনভেসিভ প্রসিডিওরে চলে যাই। তখন ইমিডিয়েট আমরা ইন্টিউবেশন করে ফেলি, করে লাইফ সাপোর্টে ভেন্টিলেশনে দিয়ে দিই। ডাক্তার সালাউদ্দিন রিজনের স্ত্রীও একজন চিকিৎসক। স্ত্রী, 2 শিশু সন্তান, ছোট ভাই আর মাকে নিয়ে টঙ্গীর পৈতৃক বাড়িতে থাকেন ডাক্তার রিজন। তিনি সেবা দিয়ে যাচ্ছেন এলাকার মানুষদেরও। এই মুহূর্তেই তো পাশে থাকতে হবে, তাহলে ডাক্তার কি হলো? আমার কাছে মনে হয় আমি যদি এখন একটুখানি অসুস্থ হই, আমার কাছে আফসোস লাগবে। কারণ হচ্ছে আমি প্রায় সময় এটা চিন্তা করি, আল্লাহ আমাকে শক্তি দিয়ে রাখবে, আমি সুস্থ থাকবো, তাহলে আমি মানুষকে চিকিৎসা দিতে পারবো। এবং আমি আল্লাহর কাছে এই দোয়াটাও করি আমার পরিবারের সবাই যাতে সুস্থ থাকে। আমি বাসায় বসে বসে ফোনে অনেক মানুষের চিকিৎসা দিই প্রতিদিন। যদি আমার বাসায় কেউ অসুস্থ হয় তাহলে তো আমার সেই মেন্টালিটি থাকবে না, তখন আমার বাসা নিয়ে চিন্তা করতে হবে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, আমি যাতে এই সময়ে সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে যেতে পারি। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদে এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। মাসুম, করোনা পরিস্থিতি নিয়ে আজকের দিনের সর্বশেষ আর কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ হাসিব। করোনা ভাইরাসের সংক্রমণের সীমিত চলাচলের নতুন নির্দেশনায় বাসস্থানের বাইরে থাকার সময় বেড়েছে 3 ঘন্টা। মঙ্গলবার মানে আজ 30 জুন মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনায় বলা হয়েছে রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না। এই প্রয়োজনীয় জিনিসপত্র, অতীব জরুরি প্রয়োজন বলতে ক্রয় বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ দাফন, সৎকার, এই বিষয়গুলোকে বোঝানো হয়েছে। বাসস্থানের বাইরে মাস্ক পরিধান করতে হবে, পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে আইন শৃঙ্খলা বাহিনী। আগের দিনের নির্দেশনায় রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বাড়ির বাইরে আসা নিষেধ ছিল।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে দোকানপাট খোলা ছিল বিকেল 4টা পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সন্ধ্যায় জানিয়েছেন যে ঈদকে সামনে রেখে 1 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এছাড়াও ঈদে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসবে। তিনি জানান, আগের মতো চলাচল সীমিত রেখে নতুন প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। 4 জুলাই থেকে পুরনো ঢাকার ওয়ারির কয়েকটি এলাকাকে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওয়ারির 41 নম্বর ওয়ার্ডের এই 8 এলাকার সীমানাগুলো হচ্ছে টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা সিলেট হাইওয়ের জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন পর্যন্ত, এবং ভেতরের রোডগুলো হলো লারমিনি স্ট্রিট, হরি স্ট্রিট, ওয়ার স্ট্রিট, র্যাঙ্কিং স্ট্রিট। বিকেলে কোভিড-19 নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য তুলে ধরেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। চিকিৎসা অবহেলায় 3 হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে করা রিটের আদেশ 6 জুলাই দেবেন হাইকোর্ট। আমার কাছে জেলাগুলো থেকে করোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য এসছে, সেগুলো জানিয়ে দিচ্ছি হাসিব আপনাকে। গোপালগঞ্জে নতুন 21 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন করোনায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 648 জন। করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকে এ পর্যন্ত মারা গেছেন 10 জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 12 জন। পটুয়াখালীতে চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, র্যাব সদস্য, পল্লী বিদ্যুৎ প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা সহ 31 জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। করোনায় মারা গেছেন একজন হাই স্কুলের শিক্ষক সহ আরও একজন, অর্থাৎ 2 জন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 422 জন, মারা গেছেন 20 জন, সুস্থ হয়েছেন 73 জন। পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা 200 ছাড়িয়েছে। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 209 জন। জেলায় স্বাস্থ্যবিধি মানা সহ সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে না, তবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন। রংপুর মেডিকেল কলেজে 33 জনের করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসক, ব্যাংকার, বিজিবি সদস্য সহ 17 জন রংপুরের সিভিল সার্জনের তথ্য মতে জেলায় করোনা আক্রান্ত শনাক্ত 936 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 534 জন। মৃত্যু হয়েছে 15 জনের। গাইবান্ধায় 5 জন, কুড়িগ্রামে 6 জন, লালমনিরহাটে 4 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। দিনাজপুরে 2 জন স্বাস্থ্যকর্মী সহ জেলায় 12 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় করোনা আক্রান্ত শনাক্ত 613 জন। এ পর্যন্ত মারা গেছেন 12 জন। পঞ্চগড়ে নতুন 3 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 134 জন, সুস্থ হয়েছেন 120 জন এবং মারা গেছেন 3 জন। লক্ষ্মীপুরে 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু 18। করোনা উপসর্গ নিয়ে রামগতির চর রমিজের বাসিন্দা মোহাম্মদ নাজির উদ্দিন ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। নতুন আরও আক্রান্ত শনাক্ত হয়েছেন 28 জন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 823 জন। করোনা রেড জোন হিসেবে 16 জুন থেকে 30 জুন পর্যন্ত, অর্থাৎ আজ শেষ হয়ে যাচ্ছে 4টি পৌরসভা, 11টি ইউনিয়ন দেয়া লকডাউন, এবং এর মাঝেও সংক্রমণ বেড়েছে। মানুষ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি সেভাবে মেনে চলেনি। আন্তর্জাতিক ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,04,95,766 জন। মোট সুস্থ হয়েছেন 57,23,780 জন। মারা গেছেন 5,10,583 জন। আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় তালিকায় প্রথমে আছে যুক্তরাষ্ট্র। তাদের আক্রান্ত শনাক্ত 26,97,634 জন। আর 2 আছে ব্রাজিল। তাদের আক্রান্ত শনাক্ত 13,83,687 জন। 3 রাশিয়া, 4 ভারত, 6 যুক্তরাজ্য, 6 স্পেন, 7 পেরু, 8 চিলি, 9 ইতালি, 10 ইরান। ইরানে আক্রান্ত শনাক্ত 2,27,662 জন। ওয়ার্ল্ডোমিটারে আক্রান্তের তালিকায় 13 দিন ধরে 17 নম্বরে আছে বাংলাদেশ। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দেখাচ্ছে 1,45,483 জন, আর 1,64,260 জন আক্রান্ত নিয়ে 16 নম্বরে অবস্থান করছে ফ্রান্স। 15তে অবস্থান করছে সৌদি আরব। তাদের আক্রান্ত শনাক্ত 1,90,223 জন। হাসিব, এই ছিল করোনা সংক্রান্ত সর্বশেষ তথ্য। আমার কাছে নতুন কোনো তথ্য আসলে আপনার মাধ্যমে জানিয়ে দেব। মাসুম, আপনাকে ধন্যবাদ। বার্তাকক্ষ থেকে আজকের দিনে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন তারকুল ইসলাম মাসুম। প্রিয় দর্শক, এরই সাথে সংবাদের সময় হয়ে গেল। অশোক লীলান ডিফাদরস বিরতি নেবার, আর বিরতির পর্যায়ে থাকছে করোনা মহামারীর অবসান এখনো বহু দূরের পথ, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জুলাইয়ে ভারতে তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। হ্যান্ড ওয়াশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনানিবাসে আল্লাহ মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে ভিডিও কনফারেন্সে সকল সেনানিবাসে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সেনানিবাস ছাড়াও স্বর্ণদ্বীপ ডিওএইচএস জলসিঁড়ি প্রকল্পে কর্মসূচি চলবে। এবছর সেনাবাহিনীর পক্ষ থেকে 3 লাখ চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় কোভিড সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সেনাপ্রধান। আমরা সকলে মিলে বেসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের বিভিন্ন অন্যান্য সংস্থাগুলো, সংগঠনগুলোর সাথে সাথে সেনাবাহিনী সারা দেশে আমরা যে অ্যাওয়ারনেসটা করে যাচ্ছি যে এই করোনার থেকে রক্ষা পেতে হলে আমাদের যে প্রোটোকলটা মানতে হবে সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং। আমরা যদি সবাই ঘর থেকে বের হলে যদি মাস্ক পরি, আমরা যদি অন্যান্য যে প্রোটোকলগুলো আছে সেগুলো যদি মেনে চলি, তাহলেই একমাত্র আমরা এই ভাইরাসটা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। কারণ এই ভাইরাসের ভ্যাকসিন কবে তৈরি হবে, এটা কবে যাবে, কেউ এটা নিশ্চিত করে বলতে পারে না। তো আশা করি সবাই আমরা নিরাপদ থাকবো এবং করোনা ভাইরাসের যেই প্রোটোকলগুলো আছে সেগুলো আমরা অক্ষর অক্ষরে খুব কঠিনভাবে পালন করবো। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। কোভিড-19 মহামারীর অবসান এখনো বহু দূরের পথ বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। বিশ্বের অনেক দেশ যদিও মহামারী কিছুটা সামলে উঠতে পেরেছে, তবু এই মহামারী আরও গতি পাচ্ছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। ভারতে তৈরি প্রথম করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে সম্মতি দিয়েছে দেশটির সরকার। জুলাইতে শুরু হবে এর ক্লিনিক্যাল ট্রায়াল। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে আলভি হোসেনের রিপোর্ট। করোনা মহামারীতে বিশ্বব্যাপী মৃত্যু 5 লাখ ছাড়িয়ে যাওয়ার পর আবারও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামনে আরো ভয়াবহ দিন আসছে বলে সতর্ক করে সংস্থাটির প্রধান বলেছেন, এই মহামারী শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। বিশ্বব্যাপী এই মহামারীটি সংক্রমণের গতি আরো বাড়িয়ে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। করোনা মোকাবেলায় সফল হিসেবে জার্মানি, সাউথ কোরিয়া ও জাপানের নাম উল্লেখ করে তিনি বিভিন্ন দেশের সরকারকে এই দেশগুলোর নীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর তালিকায় থাকা ব্রাজিলের পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে বলে আশঙ্কা জানিয়েছে সংস্থাটি। এ পরিস্থিতিতে এই সপ্তাহে চীনের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে সাও পাওলোর প্রশাসন। পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য তাদের সাথেও চুক্তির কাজটি সেরেছে দেশটি। ভারতে তৈরি প্রথম করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে সম্মতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের সহযোগিতায় হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি করা ভ্যাকসিনটি গবেষণার সুরক্ষা এবং কার্যকরী প্রতিরোধে যথেষ্ট আশা দেখিয়েছে। রাজধানী দিল্লিতে প্লাজমা ব্যাংক তৈরির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 1 জুলাই থেকে ইউরোপে 14টি নিরাপদ রাষ্ট্রের নাগরিকরা প্রবেশ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ তালিকা থেকে বাদ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর চীনের নাগরিকেরা। তবে সংস্থাটি জানিয়েছে ইইউ এই তালিকায় চীনকে অন্তর্ভুক্ত করবে যদি চীনের সরকারও একইভাবে ইউরোপীয় পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেয়। নিরাপদ দেশের তালিকায় আছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনিগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, তিউনেশিয়া এবং উরুগুয়ে। আলভি হোসাইন, চ্যানেল আই। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যানেল আই এর ধারাবাহিক পরামর্শে আজ থাকছে ঘরে থেকে অফিস এবং পরিবারের কাজ একসঙ্গে করার সময় ধৈর্য রাখার পরামর্শ। এ নিয়ে আজ কথা বলেছেন সাইকোথেরাপিস্ট নাসিমা। অফিসে যে পরিবেশটার মধ্যে আমি কাজ করি সেখানে কিন্তু আমার একটা অভ্যস্ততা আছে, সেখানে কমফোর্টেবল ফিল করি, সেই পরিবেশটা আমি বাসায় পাচ্ছি না। সুতরাং ঘরে আমার কাজের জায়গাটাকে যদি আমি একটুখানি নিজের মতো করে তৈরি করে নেই, সেখানে আমি স্বস্তি পাবো এবং সেটা ভালো লাগা কাজ করবে, তখন স্ট্রেসটা কমে। আমার কখন কোন কাজটা করব, কতটুকু সময় অফিসের, কতটুকু সময় আমার পরিবারের অন্যান্য কাজ করা, অন্যান্য সদস্যদের সাথে থাকা এবং নিজেকে সময় দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা নিজের সময়টাকে খেয়াল করি না।
আমি অফিসে যেভাবে হয়তো বা কাজের ফাঁকে ফাঁকে এক কাপ চা খেতাম, অন্যদের সাথে একটু কথা হতো, একটু ভেন্টিলেশন হতো, সেটা হচ্ছে না। তো সেটাকে যেন আমরা একটু চিন্তা করে ব্যবস্থা করে নিই, সেটা ভীষণ স্ট্রেস রিলিজিং। আর একটা জায়গা হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজ, ইয়োগা, এগুলি কিন্তু যেটা হয় আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প করে, কারণ আমি ফিজিক্যাল এনার্জি বার্ন করছি। আর যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে আমার এখনকার বর্তমান পরিবেশে আমার মনটাকে যত্ন নেওয়ার বা ভালো রাখার ওয়ে কি কি হতে পারে, যা আমি পছন্দ করি সেটাকে আমি চিন্তা করব, সেটা নিয়ে আমি একটা প্ল্যান করবো এবং প্ল্যানটাকে আমি এক্সিকিউট করব। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে শৃঙ্খলা ফেরাতে যৌথ সভা করেছে নৌ অধিদপ্তরের ওয়াটার ট্রান্সপোর্ট সেল ও ফ্যাক্টরি মালিক সমিতি। সে সময় সিদ্ধান্ত হয় ফ্যাক্টরি মালিকরা তাদের জাহাজে শুধুমাত্র নিজেদের পণ্য পরিবহন করবেন। পণ্য পরিবহনে তারা কোনো চার্টার জাহাজ ব্যবহার করতে পারবেন না। সভায় সভাপতিত্ব করেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কো কনভেনার নুরুল হক ও নজমুল হোসেন হামদু, বিসি ভুয়ারের সাংগঠনিক সম্পাদক GM সারোয়ার এবং অন্যরা। এবারে চট্টগ্রাম সংবাদ। রোটারি নতুন বর্ষ উপলক্ষে চট্টগ্রামে রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে। চট্টগ্রামে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা গভর্নর ডক্টর বেলাল উদ্দিন আহমেদ নতুন উদ্যম, নতুন কর্মপন্থা ও নতুন অঙ্গীকার নিয়ে রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান জানান। কোভিড-19 মহামারীর সময় সেবা কার্যক্রমের সাথে প্রত্যেক রোটারিয়ানদের জন্য জীবন বীমা প্রবর্তন ও রোটারিয়ান পরিবারের জন্য অক্সিজেন ব্যাংকের সুব্যবস্থার কথা জানানো হয়। উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি শহীদুল্লাহ চৌধুরী এবং অন্যরা। সরাসরি গেজেট করে সনদ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ চট্টগ্রাম জেলা শিক্ষানবিশ আইনজীবীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের সংহতি ও একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মুক্তার আহমদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক AHM জিয়াউদ্দিন এবং অন্যরা। এই পর্যায়ে রয়েছে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা ও ব্রহ্মপুত্র সহ সকল নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। উত্তরাঞ্চলের 7 জেলার ক্ষেতের ফসল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক ও পঞ্চগড় থেকে রহমান মুকুলের তথ্য নিয়ে আদিত্য সাইনির রিপোর্ট। গত কয়েকদিন ধরে কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক ফুট পানির নিচে তলিয়ে আছে বিভিন্ন এলাকার আমন বীজতলা, আউশ, পাট সহ বিভিন্ন শাকসবজির ক্ষেত। আকস্মিক বন্যায় ক্ষতির মুখে পড়েছেন হাজার হাজার কৃষক। 4-5 দিন ধরে পানির ফলানোতে পটল বাড়ি ডুবে গেছে, বেগুন বাড়ি ডুবে গেছে, ঝিঙে পাতি যত সব ডুবে গেছে। পটল ফসা হচ্ছে, পটল দামে নাই, বেচার কোনো দামে নাই। কৃষকের এই সময় টেহা পামো, পটল আমার টেহা না পেলে বাঁচবো কিভাবে? কল্যা গাছি 16% গুণ আর সবজি বসি বিঘে খানিক বই সব চলে গেছে, আরগুলো পাওয়া যাবে না। কৃষি বিভাগের হিসেবে ইতোমধ্যে 3622 হেক্টর জমির উঠতি ফসল ও বীজতলা তলিয়ে গেছে। নিমজ্জিত ফসলের মধ্যে আউশ, আমনের বীজতলা, পাট, শাকসবজি, চীনা অন্যান্য ফসল রয়েছে। তো এখন যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত আছে, আমার নিমজ্জিত যে পরিমাণ এটা বৃদ্ধি পাচ্ছে, পানি কমে গেলে পরবর্তীতে আমরা এই প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করব। পঞ্চগড়ে টানা বৃষ্টিতে বেশি ক্ষতির মুখে পড়েছে কয়েক হাজার হেক্টরের মরিচ ক্ষেত। জেলার 5 উপজেলায় এবার 10,520 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। সদর ও আটোয়ারী উপজেলায় মরিচের ভালো ফলন হলেও টানা বৃষ্টিতে খেতে পানি জমে গাছ মরে যাচ্ছে। পানি নাগে আছে, মরিচ ভাই পোকা আছে, মরিচ পচে আছে, শুকুবা পারি না মরিচ, মেলা খরচ আমার। খেতে আর কি পানি জমে গেছে, সেই পানি জমে থাকার কারণে আর কি অনেক গাছ মরে গেছে। গাছ মরে যাওয়ার ফলে অনেক মরিচ পচে গেছে। তড়িঘড়ি করে ক্ষেত থেকে কাঁচা পাকা মরিচ তুলে নিচ্ছেন চাষি। এরপরও প্রায় 30 ভাগ ক্ষেত রক্ষা করা সম্ভব হয়নি। আগের তুলনায় এবারে কিন্তু আমরা সেরকম মরিচটার লাভ পাচ্ছি না আর কি, পানির কারণে, বৃষ্টির কারণে। ভালো মরিচের দাম মোটামুটি আমরা ভালো দাম দিয়ে কিনতেছি,
6,500 থেকে 7,000 টাকা, আর যেটা একটু নর্মাল এটা কিনতেছি 4,500 থেকে 5,000 টাকা। পাকার আগে ক্ষেত থেকে মরিচ তোলা হলেও বৃষ্টির কারণে শুকোতে না পারায় আরো ক্ষতির আশঙ্কা কৃষক ও কৃষি বিভাগের। এবার একটু বৃষ্টিপাত বেশি হয়েছে, শেষের দিকে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে অ্যানথ্রাকনোসের মানে আক্রমণ হয়েছে। এজন্য মানে লেটে যারা ছিল তারা হয়তো কিছুটা তাদের আক্রান্ত হয়েছে। কৃষি অধিদপ্তর আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ দিয়েছি, তারা ছত্রাকনাশক ব্যবহার করেছে এবং অনেকে উপকৃত হয়েছেন আর কি। আদিত্য শাহিন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। করোনা পরিস্থিতির কারণে থেমে আছে টাঙ্গাইলের সখীপুরের নলওয়ার ইকো পার্ক নির্মাণ প্রকল্প। শীঘ্রই অনুমোদন প্রক্রিয়া শেষে পুরোদমে কাজ শুরু হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। ইকো পার্কটি নির্মাণ শেষ হলে জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি এলাকার আর্থসামাজিক চিত্র বদলে যাবে। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের প্রায় 1.5 লাখ একর বনভূমির অর্ধেকই ভূমিদস্যুদের দখলে। একসময় এই বনাঞ্চল হরিণ, বাগডাস, বানর, মুক্কর, হনুমান সহ নানা জীববৈচিত্র্যে সমৃদ্ধ ছিল। মানুষের লোভের থাবায় তা বিলুপ্ত হয়েছে। বনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য ধরে রাখতে 2017 সালে সখীপুরের নলওয়া ইকো পার্ক নির্মাণের প্রস্তাব পাঠায় বন বিভাগ। পরে 256 একর জমিতে ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষের দিকে, তবে স্থানীয় বন বিভাগ জমির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আমরা এটাকে একটু রিভিউ করছি যে এই জমিটা যে পরিমাণ জমি 256 একর জমির মতন যেটা আমরা ইকো পার্ক করার জন্য প্রস্তাব করছি সেটা আরও বাড়ানো যায় কিনা সেটা প্রক্রিয়াধীন আছে। এবং এখন বর্তমান পরিস্থিতি, দেশের যে বর্তমান পরিস্থিতি, এটা উত্তরণ হলে আমরা আবার মিটিং করব এবং সেই মিটিং অনুযায়ী একটা প্রজ্ঞাপন হবে, তখন আমরা এই ইকো পার্কের কার্যক্রম শুরু করব। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুরোদমে কাজ শুরুর আশা বন বিভাগের। ইকো পার্ক ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন এলাকাবাসী। ইকো পার্ক হলে এই এলাকার আর্থসামাজিক চেঞ্জ হবে আর বন সংরক্ষণ হবে। এই বনটা সংরক্ষণ হলে আমাদের জন্য উপকার, বিভিন্ন পশু প্রাণী তারা বেঁচে থাকবে। আমাদের এখানে যদি ইকো পার্ক হয় তাহলে আমাদের বন কেটে যে ভারসাম্য নষ্ট করা হচ্ছে সেগুলো থেকে আমরা বনকে বাঁচাতে পারবো। আমাদের যে ব্যক্তি মালিকানা রয়েছে ইকো পার্কের ভিতরে, এটা যেন আমরা ন্যায্য মূল্যটাই। ইকো পার্ক নির্মাণ হলে বনাঞ্চল দখল রোধ, জীববৈচিত্র্য রক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হওয়ার আশা করছেন পরিবেশবিদরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএক্সিএক্স সূচক 7 পয়েন্ট বেড়ে 3,989 পয়েন্টে দাঁড়িয়েছে। হাতবদল হয়েছে 286টি কোম্পানির 555 কোটি 71 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 401 কোটি 5 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 38টির, কমেছে 24টির এবং অপরিবর্তিত রয়েছে 224টি কোম্পানির শেয়ারের দাম। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা ডিফাদারস বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানিয়ে ফিরবো।